সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। ঠিক এই মুহূর্তে আমি যখন লাইভে দাঁড়িয়েছি, শাহবাগ কিন্তু উত্তাল হয়ে আছে হাদি হত্যার বিচারের দাবিতে। তবে এই হাদি হত্যার বিচারের দাবিতে গত ৩ দিন ধরে যে চলমান আন্দোলন কিংবা বিক্ষোভ, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো না। এই উদ্ভূত পরিস্থিতিতে এই যে শরীফ ওসমান হাদি হত্যার যে মামলা রয়েছে, এই মামলার যে সবশেষ পরিস্থিতি, সেটি নিয়ে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করেছে। সেই বিষয়ে আমি কথা বলবো। আজকে বেশ কিছু বিষয় তারা নতুন করে আমাদের সামনে তথ্য এনেছে। বেশ কিছু তথ্য আমরা আসলে নতুনভাবেও পেয়েছি, আর বেশ কিছু তথ্য ছিল যেটি পুলিশের কাছে নতুন, যদিও জাতি ইতিমধ্যেই সেই বিষয়গুলো জেনে গেছে। তবে এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার আগে আমি এই বিষয়ে আমার করা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। গেল ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর। ঘটনাস্থল ও পালিয়ে যাওয়ার পথ ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর উঠে আসে এমন তথ্য। অবশেষে মূল দুই অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করতে পেরেছে পুলিশ। ডিএমপি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর পূর্তি নামের একজন ও ট্যাক্সি ড্রাইভার স্বামীর সহযোগিতায় মেঘালয়ের তুরা এলাকায় আত্মগোপনে যায় ফয়সাল ও আলমগীর। সহযোগিতাকারী পূর্তি ও স্বামীকে ভারতের পুলিশ আটক করেছে বলে দাবি ডিএমপির। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৬ জন। পুলিশ বলছে ৭ থেকে ১০ দিনের মধ্যেই হত্যা মামলার চার্জশিট জমা দেবে তারা। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং ৪ জন সাক্ষী তারাও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে হামলা ১৭ দিন ও হাদির মৃত্যুর ১১ দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য জানে না পুলিশ। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখছিলাম, এই সংবাদ সম্মেলনের নতুন যে তথ্যগুলো এসেছে, তার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা ঘটনার যে ১২ ডিসেম্বর যে শুটার যখন হাদিকে গুলি করে এবং তারপরে তার সহযোগীকে নিয়ে পালিয়ে যায়, তার আমরা দেখেছি যে ১০ থেকে ১২ ঘন্টার মধ্যেই কিন্তু এই তথ্য সবার সামনে আসে যে শুটার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গিয়েছে। তবে এই ঘটনার হামলার ১৭ দিন পর এই মুহূর্তে আসলে পুলিশ নিশ্চিত হতে পেরেছে যে এই দুজন ভারতে আসলেই পালিয়ে গিয়েছে, যদিও তার আগে থেকেই সবাই এই বিষয় সম্পর্কে জানে। তো এই বিষয়ে আরও নতুন তথ্য যেটি ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ সীমান্ত যে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওই পারে যখন অবৈধভাবে এই শুটার ফয়সাল করিম এবং আলমগীর প্রবেশ করে, তারপরে সেখানে তাদের সহযোগিতা করে পূর্তি নামের এক ব্যক্তি এবং পরবর্তীতে সেখানকার এক ট্যাক্সি ড্রাইভার স্বামী। এই দুজন কিন্তু সহযোগিতা করে তাদেরকে মেঘালয়ের যে তুরা নামক যে শহর কিংবা এলাকা রয়েছে সেখানে তাদেরকে আত্মগোপনে যেতে। তো পুলিশের দাবি এই দুজনকে মেঘালয় পুলিশ আটক করেছে। তো সেই বিষয়ে যদিও আসলে আমাদের স্বাধীনভাবে এই বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে পুলিশ বলছে যে ফয়সাল করিম এবং আলমগীর এই মুহূর্তে কোথায় রয়েছে সেই বিষয়ে কিন্তু মেঘালয় পুলিশের কাছেও কোনো তথ্য নেই। তবে তারা বলছে যে এই বিষয়ে আসলে তারা তদারকি করছেন এবং খোঁজ করার চেষ্টা করছেন, এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে যদি কোনোভাবে তাদেরকে খুঁজে বের করা সম্ভব হয় এবং তাদের যে আত্মগোপনে থাকা এলাকা যদি শনাক্ত করা সম্ভব হয়, তারা ভারতের পুলিশের সহায়তায় তাদেরকে দেশে আনার চেষ্টা করবেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিষয়ে আইনি তেমন কোনো বাধা নেই বলেও কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন যে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেটির মাধ্যমে কিন্তু তাদেরকে এখানে ফিরিয়ে আনা সম্ভব। এটি গেল একটি ব্যাপার। তারপরে আসলে যে ব্যাপারটি আসে, পুলিশ জোর দাবি জানিয়েছে যে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তারা চার্জশিট জমা দেবে। তারা বলছে যে তদন্তের তাদের পুরোপুরি অগ্রগতি হয়ে গেছে, কিছু বিষয় হয়তো তাদের বাকি রয়েছে, সে কারণেই তারা আর কিছুদিন সময় নেবেন। তবে
এই মুহূর্তে চার্জশিটের প্রায় শেষ দিকে চলে আসলেও যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আসলে এই হত্যার মূল কারণ কি এবং মূল পরিকল্পনাকারী কারা, তো এই বিষয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে পুলিশ সুনির্দিষ্ট তথ্য কিন্তু পুলিশের কাছে নেই এবং পুলিশ কিন্তু আসলে বিভিন্ন ধারণাপ্রসূত কথা আমাদেরকে বলেছে। বিশেষ করে এই সংবাদ সম্মেলনটি করেছেন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। তো তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে মূল শুটার এবং তার সহযোগী ফয়সাল করিম, মূল শুটার এবং তার সহযোগী আলমগীর, এই দুজনকে যেহেতু আটক করা সম্ভব হয়নি, সে কারণে তারা বলছেন যে এখন পর্যন্ত মোটিভ সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পাননি। তারা বলছেন এই দুজনকে যদি তাদের গ্রেপ্তার করা সম্ভব হতো তাহলে যে মূল মোটিভ এবং পরিকল্পনাকারী সম্পর্কে তারা তথ্য দিতে পারতেন। তো আমি এই মুহূর্তে একটু বলে আসতে চাই যে এই যে হত্যাকারীদের পালিয়ে যাওয়ার যে প্ল্যানটি, এটি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এগুলো সামনে আসে এবং পরবর্তীতে পুলিশ আসলে এতদিন পরে সে সেটি নিশ্চিত করছে। আমি একটু সেই রুট প্ল্যানটি একটু বলতে চাই যে আমরা দেখেছি প্রথমত যে পল্টনের যে বক্স কালভার্ট রোডে আসলে যে গুলি চালানো হয়, পরবর্তীতে সেখান থেকে হত্যাকারী তার সহযোগীকে নিয়ে একটি বাইকে করে পালিয়ে যায় আগারগাঁয়ে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন রুট হয়ে সর্বশেষ আমরা দেখেছি ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট হয়ে এই যে ভুটিয়াপাড়া সীমান্ত হয়ে কিন্তু তারা ভারতে গমন করে। আর পরবর্তীতে আসলে ভারতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আজকের যে সংবাদ সম্মেলন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা বলেছি আপনাদেরকে। আর পরবর্তীতে আরেকটি ব্যাপার আমি বলতে পারি যে এখানে এখন পর্যন্ত যদিও মূল শুটার এবং তার সহযোগীকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তাদেরকে এই মুহূর্তে কোন অবস্থানে তারা রয়েছেন ভারতের সেটিও কিন্তু শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে এই যে দেশে এবং দেশের বাইরে সহযোগী সহ তার পরিবারের সদস্য সহ যারা যে কোনোভাবে তাকে সহায়তা করেছেন, তাকে তাকে পালাতে, আমি ফয়সাল করিম মাসুদের কথা আসলে বলছিলাম এবং তার সহযোগী আলমগীর শেখ, তো এই দুজনকে এই কিলিং মিশনে যে কোনোভাবেই যারা সহযোগিতা করেছেন, এই কবির থেকে শুরু করে জাকির, রুবেল এবং যে সীমান্ত এলাকায় যারা সহযোগিতা করেছেন এবং তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন, এরকম মোট 11 জনকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং এর মধ্যে নতুন যে তথ্য পুলিশ আমাদেরকে দিয়েছে যে 6 জন কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং 4 জন সাক্ষী কিন্তু তারাও কিন্তু আসলে স্বীকারোক্তিমূলক যে সাক্ষ্য তারা প্রদান করেছেন। এই ছিল মোটামুটি ব্যাপারটি। আর যেমনটি আমি বলছিলাম যে মূল মোটিভ কিংবা পরিকল্পনাকারীদের যে ব্যাপারটি রয়েছে, এই ব্যাপারে আসলে স্পষ্ট তথ্য দিতে না পারলেও বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন তথ্য দিলেও শেষ পর্যন্ত মোহাম্মদ নজরুল ইসলাম তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য না থাকলেও তিনি ধারণা করছেন যেহেতু গণঅভ্যুত্থানের একটি অন্যতম কণ্ঠ ছিলেন শরীফ ওসমান হাদি, সে কারণে তার যে জোরালো কণ্ঠ ছিল, জোরালো বক্তব্য ছিল এবং আমরা দেখেছি যে তার যে প্রতিবাদ ছিল এবং তার যে প্রতিনিয়ত যে বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন তিনি, সে কারণে তিনি বলছেন যে তার ধারণা অনুযায়ী এটি হতে পারে যে 5 আগস্টে যেই গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হয়তো বা এর পেছনে থেকে থাকতে পারে। তবে তিনি মোহাম্মদ নজরুল ইসলাম এই বিষয়গুলো ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করলেও আমরা দেখেছি যে ডিবির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে 2-4 জন সংশ্লিষ্টদের সম্পর্কে তারা ধারণা পেয়েছেন, তাদের কাছে তথ্য রয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে সেটি তারা বলবেন না। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে এই দুজনের একজনের বক্তব্যতে কিন্তু বিষয়টি স্পষ্ট হয়নি। আর যেমনটি বলছিলাম যে এই যে আজকের যে সংবাদ সম্মেলনে তারা নতুন বেশ কিছু তথ্য দিয়েছেন, তবে বেশিরভাগ তথ্যই কিন্তু আমরা আগে থেকেই জানি, বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, পুরো জাতি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জেনে গেছে। এবং যে শুরুতে আমি বলছিলাম যে গত 3 দিন ধরে শরীফ ওসমান হাদির যে হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেটি কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে জোরালো অবস্থান দাবি করছে, জোরালো হচ্ছে। এবং আমরা দেখেছি যে ঢাকা শহরের যে রাজধানীর কেন্দ্রবিন্দু শাহবাগে যে আন্দোলন শুরু হয়েছে, সেটি কিন্তু আমরা বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি। বিভিন্ন শহর কেন্দ্রিক এই আন্দোলন এবং মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু জোরালো দাবি উত্থাপন করছেন যে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন শরীফ ওসমান হাদির বিচারের ব্যবস্থা করা হয়। আর একটু আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তিনিও কিন্তু তার বক্তব্যে দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডের যে তদন্ত সেটি প্রায় শেষ দিকে রয়েছে এবং তারা আশা করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তারা কিন্তু এই বিচার করতে সক্ষম হবেন বলেই কিন্তু তারা দাবি করেছেন। তবে সাধারণ মানুষ কিন্তু কোনো ধরনের আশ্বাসে আর বিশ্বাস করছেন না। সাধারণ মানুষ যারা এখন এই মুহূর্তে ক্ষোভে ফুঁসে উঠেছেন, তাদের কিন্তু একটাই দাবি, যে কোনো মূল্যে বিচার করতে হবে। তো সব মিলিয়ে বলা যায় এই যে পুলিশের
আজকে যে হাদিকে গুলি করার 17 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত বিভিন্ন ব্রিফিং করেছে পুলিশ। আমরা প্রথম দিকে দেখেছি যে ভারতে পালিয়ে যাওয়ার তথ্য কিন্তু পুলিশের কাছে ছিল না, যখন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম যে এই তথ্যগুলো সবার সামনে চলে আসছিল। তারপরে পরবর্তীতে যখন পুলিশ বলছিল যে তারা খতিয়ে দেখছে, সেটিও কিন্তু অনেক দেরিতে তারা বলেছে, এবং আজকে জাস্ট 17 দিন পর কিন্তু তারা বলেছে যে তারা নিশ্চিত হতে পেরেছে তারা যে অপরাধী, মূল যে অভিযুক্ত দুজন, তারা দুজন ভারতে পালিয়ে গেছে। তো এই তদন্তের যে অগ্রগতি, সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, এবং আসলে যে বিচারের ব্যাপারে সরকারের পক্ষ থেকেও জোরালোভাবে বলা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করা হবে, তারপরে কিন্তু সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারছেন না। আর যেমনটি বলছিলাম যে তদন্তের দীর্ঘসূত্রিতা এবং যে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলা হচ্ছিল না, যদিও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে এই আশ্বাসটি দিয়েছেন। তো তারপরও আসলে এই বিষয়টি কোন দিকে যায় এবং সরকার এই বিচারের প্রক্রিয়াটি কত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং সাধারণ মানুষের যে ক্ষোভ রয়েছে সেটি কত দ্রুত সময়ের মধ্যে প্রশমন করা সম্ভব হয়, সেটি কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো সব মিলিয়ে বলা যায় যে বিচার না হলে কিন্তু যে এই ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে এবং ফুসে শুরু করেছে, এটি কিন্তু কোনোভাবেই আর দমিয়ে রাখা যাবে না। তো এই ছিল আমার কাছে আজকের এই যে পুলিশের হাদির মামলা সবশেষ যে অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন এবং এই যে চলমান পরিস্থিতি, আন্দোলন, মানুষের ক্ষোভ, সেই বিষয়ে সার্বিক বিশ্লেষণ। তো আজকে এখান থেকে বিদায় নিতে চাই, পরবর্তীতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সময়ের সঙ্গেই থাকুন।